দর্শক, আপনি দেখছেন গ্রিন টিভি আর আপনার সাথে রয়েছি আমি রানা ইসলাম। আমার সাথে আজকের প্রশ্নোত্তরের অতিথি হিসেবে পেয়েছি রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর অধ্যাপক সাব্বির আহমেদ। আমরা তার সাথে কথা বলবো যে যে জাতীয় নির্বাচনটি হয়ে গেল সেই নির্বাচন পরবর্তী সময়ে মানুষের রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে আসলে সম্ভাবনা এবং চ্যালেঞ্জের জায়গাগুলো কোথায় থাকবে, সে বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করতে চাই। ডক্টর সাব্বির আহমেদ, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। একটা নির্বাচন আমরা পেলাম, বহুল কাঙ্ক্ষিত নির্বাচন, যেখানে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখেছি এবং নির্বাচন কমিশন কর্তৃক আমরা দেখেছি যে সমাজের বড় একটি অংশ ভোট দিতে এসেছেন। আপনি একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যেহেতু কাজ করেন, সেখানে এই নির্বাচনটাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? দেখেন, আমরা এই নির্বাচনের গুণাগুণ বিচার করতে হলে আমার নির্বাচনের যে ইতিহাস, আমরা যদি সেই এত পিছনে না গিয়ে আমরা 91 থেকেই ইতিহাসটা নিতে পারি। 91, 96 জুন, 2001 এবং 2008 এই বেশ কয়েকটি নির্বাচন। এই নির্বাচনগুলো বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে বিবেচনা করা হয়। আমি মনে করি যে ওই নির্বাচনগুলোতে আপনি যদি কতগুলো ইন্ডিকেটর বিবেচনা করেন, প্রচারণা, সহিংসতা, এইসব বিবেচনায় নির্বাচনের আগে পরে যে পরিমাণ সহিংসতা হয়েছে, সেই তুলনায় এবারে নির্বাচনে একেবারে ওই সহিংসতার জায়গাটা ছিল একেবারেই নেগলিজিবল। আপনি দেখেছেন যে আইএসপিআর থেকে ব্রিফিং করা হয়েছে যে একটিও প্রাণহানি ঘটেনি, এটাও একটা মাইল ফলক। এটা একটা ইন্ডিকেটর, একটা ভালো নির্বাচনের একটা সূচক। আরেকটা জিনিস ছিল যে এবার নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে মানে রাজনৈতিক দলগুলো একটা যথেষ্ট সংযমী আচরণ করেছে তুলনামূলকভাবে অতীতের চাইতে। যেমন ঢাকাতে আমি যেটা প্রত্যক্ষ করেছি যে বিগত নির্বাচনগুলোতে সাউন্ড পলিউশনের যন্ত্রণায় আমরা ঘরে টিকতে পারতাম না, বাট এই নির্বাচনে সাউন্ড পলিউশন তুলনামূলকভাবে খুবই কম ছিল, রাইট? যদিও প্রচারণার মাঠে অনেক মল্লযুদ্ধ ছিল। আপনি পোস্টারের ক্ষেত্রেও দেখেছেন সংযম। হ্যাঁ, পোস্টারের ক্ষেত্রেও আমি একটা সংযম দেখেছি। মানে নির্বাচনী আচরণবিধি মেনে চলার ক্ষেত্রে এবার একটা সংযম আমরা লক্ষ্য করেছি। তবে যেটা অ্যালার্মিং ছিল সেটা হলো সোশ্যাল মিডিয়াতে, সামাজিক গণমাধ্যমে যে পরিমাণ অপপ্রচার, এটা কিন্তু চলমান ছিল। অপপ্রচার হলেও আমরা যেটা আশঙ্কা করেছিলাম যে এই অপপ্রচার না আবার নির্বাচনের সময় সহিংসতার সৃষ্টি করে, সেটা কিন্তু হয়নি, যেটা অনেকেই আশঙ্কা করেছিল যে সোশ্যাল মিডিয়ার অপপ্রচার কিন্তু সহিংসতার জন্ম দেয়নি। বাট অ্যাট দি সেম টাইম কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এই অপপ্রচারের কারণে। আমার কাছে মনে হয়েছে যে দুই একটা মানে এই হ্যাকিংয়ের ফলে রাজনৈতিক দলগুলো। আমি যদি খুব স্পেসিফিক প্রশ্ন করি আপনাকে, যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ঘোষণা দিয়েছিলেন যে স্মরণকালের ইতিহাসে একটি শ্রেষ্ঠ নির্বাচন তিনি জাতিকে উপহার দিবেন, সেটাই কতটা সফল উনি হয়েছেন? না, আমি তো মনে করি স্মরণকালের আমি এত দূর কোয়ালিফাই করব না, তবে এটা একটা খুব ঐতিহাসিক নির্বাচন হয়েছে, সেটাকে আমি নিঃসন্দেহে বলতে পারি। সেটা স্মরণকালের আমি এত তাই সেই ব্যাখ্যা দিতে গেলে তো নির্বাচন বক্তব্যের মধ্যে ঢুকতে চাচ্ছেন না, কিন্তু আপনি বলতে চাচ্ছেন একটা সুন্দর নির্বাচন, একটা ভালো নির্বাচন হয়েছে। আমরা যদি আসি যে এই নির্বাচন ভোটারদের যে অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ততাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? না, দেখুন, এটা মানে এই নির্বাচনে আমি তো সকাল সাড়ে 7:30 না, আমি 7টার আগেই থেকেই সজাগ ছিলাম এবং বাইরে আমি আমাদের কাছাকাছি যে সেন্টারগুলো, প্রত্যেকটা সেন্টারে আমি ঘুরছিলাম এবং আমি দেখছিলাম যে মানুষ খুব স্বতঃস্ফূর্তভাবে আসছিল বাসাবাড়ি থেকে এবং কোনো বড় ধরনের কিউয়ের ঝামেলায় তাদেরকে পড়তে হয় নাই, লম্বা লাইন ধরতে হয় নাই, স্বাভাবিকভাবে আসছে, ভোট দিয়ে আবার যার যার মতো করে চলে গেছে। আমি কোনো ধরনের আমার রেঞ্জের মধ্যে যতটুকু যাত্রা ছিল সেখানে আমি কোনো জটিলতা দেখি নাই ভোট দেওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, তবে মানে মানে গণভোটের ব্যাপারে আমি মজার বিভিন্ন গল্প শুনছিলাম যে অনেকেই গণভোট দিতে গেছে, কিন্তু তারা ওই ব্যালটের মানে না যে বিষয়টা, এই ভোটটা কীভাবে দিতে হবে এই জিনিসটাই তারা বুঝতেছিল না। এই ধরনের বেশ কিছু
কথা ভোটারদের মুখ থেকে আমি এবং শুনছিলাম। কারো কারো কাছে এরকম গল্প শোনা গেছে যে হাতে টিক চিহ্ন দেওয়া রয়েছে, নাতে ক্রস চিহ্ন দেওয়া রয়েছে, এটা আসলে ভোটারদের মনস্তাত্ত্বিক জায়গায় একটা আসলে বড় প্রভাব ফেলেছে এবং অনেকেই হয়েছে কি যে এই কনফিউশন থেকে ভোটটা না দিয়েই বাসায় চলে গেছে, ওই ভোটটা দিয়ে এই ভোটটা না দিয়ে চলে গেছে, কারণ তার তো সেই সময়ও ছিল না যে ওই অল্প সময়ের মধ্যে এটা বুঝে ভোটটা দেওয়া তার পক্ষে সম্ভব ছিল না আর কি। সুতরাং মানে গণভোটের এক্সপিরিয়েন্সটা আমার কাছে যতটুকু মনে হয়েছে এত ততটা প্লেজেন্ট ছিল না, কিন্তু এই আশঙ্কা তো আমরা বহু আগে থেকেই করছিলাম। কিন্তু গণভোটের যে প্রক্রিয়ার মধ্যে দিয়েই হোক না কেন, গণভোটটা হয়েছে জাতীয় নির্বাচনের পাশাপাশি, এবং সেই গণভোটের যে জয়যুক্ত হয়েছে, নতুন যে সংসদ গঠন হচ্ছে, সেখানে আসলে কতটা প্রভাব ফেলতে পারবে বলে মনে করছেন? না দেখেন, এটা তো ধরেন এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে, তারা সরকার গঠন করবে, সুতরাং এখন দায়িত্বটা তাদের উপরে বেশি। হ্যাঁ, গণভোট তাদেরকে একটা মানে নৈতিক বাইন্ডিংস তৈরি করে দিয়েছে যে এটা জনগণ এই জিনিসটা চায়, সুতরাং এটা আপনাকে মানতে হবে। কিন্তু মানে প্রবলেমটা হচ্ছে যে এই যে সংস্কার প্রস্তাবগুলোর ব্যাপারে বিএনপি নিজেরই কিছু নোট অফ ডিসেন্ট ছিল। এখন এটা পুরোটাই নির্ভর করতেছে বিএনপির যে গুডউইলের উপরে, যে তারা কি আসলে ওই নো ভোটের জায়গাগুলোকে তারা কি ইগনোর করে এগোবে, নাকি ওইগুলো সমাধান করে তারা এই বিষয়টা নিয়ে এগোবে। এই প্রশ্নটা কিন্তু অমীমাংসিত। আমরা যতক্ষণ পর্যন্ত এই বিষয়টা সংসদে না উত্থাপিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে একটা সংশয় আছে যে আসলে পুরো সংস্কার প্রক্রিয়ার ভাগ্যটা কি হবে। তবে এটুক নিশ্চিত হওয়া যায় যে বিএনপির 31 দফা রাষ্ট্র সংস্কারের যে কর্মসূচির সাথে অনেক দফারই মিল আছে। এখন হয়তোবা একদম হোলিস্টিক অ্যাপ্রোচে না গিয়ে বিএনপি হয়তো যতটুকু সে চায় ততটুকুর ব্যাপারে তার আগ্রহ থাকতে পারে। তবে যেহেতু বিরোধী দলে জামাত, এনসিপি যাচ্ছে, যারা ইউনাইটেড হয়েছে সংস্কারকে কেন্দ্র করে, সুতরাং এইটা বোধহয় সংসদের শুরু থেকে আমি একটা রাজনৈতিক সংকটের একটা আভাস আমার কাছে মনে হচ্ছে। মানে আরো আপনি কি স্পেসিফিক বলবেন যে ধরেন ভোট জয়যুক্ত হয়েছে এবং সেখানে একটা প্রশ্ন চলে আসে যে সংসদের উচ্চকক্ষ নিম্নকক্ষ, এবং উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে যে যাবার কথা, এবং আমরা ভোট কাস্টের যে হিসাব দেখছি সেখানে আসলে প্রায় কাছাকাছি পার্সেন্টেজ বিএনপি এবং জামাত জোটের প্রতিনিধিত্ব করতে হবে। সেটা যদি বিএনপি কিভাবে আসলে এই জায়গাটাকে, এই চ্যালেঞ্জকে কীভাবে না দেখেন, এটা তো আগে তো জিনিসটাকে আপনার সংসদে পাশ করতে হবে আপনার, যেহেতু গণভোটটা এর আগে পরে হতো, এখন তো আগেই হয়ে গেছে। কিন্তু আরেকটা প্রক্রিয়া তো বাদ রয়ে গেল, সেটা হলো যে এটা তো মানে সংস্কার প্রস্তাবগুলো তো অর্ডিন্যান্স আকারে যদি যেত, এটা যদি পরবর্তী সরকারের কাছে যেত, তাহলে কিন্তু এটা প্রথম অধিবেশনেই মানে এটাকে পাশ করানো বাধ্যতামূলক ছিল। কিন্তু এটা তো গিয়েছে প্রেসিডেন্সিয়াল ওয়ার্ডারের মাধ্যমে। এখন এই ওয়ার্ডার তো আপনার প্রথম অধিবেশনের জন্য এটা ম্যান্ডেটরি না, তারপর 180 দিনের একটা টাইম বেঁধে দেওয়া হয়েছে। এখন ধরুন যে নির্বাচনের মাধ্যমে যে 300 প্রতিনিধি আসছে, সংসদ সদস্য আসছে, তারা যদি দাবি করে যে আমরা এই বিষয়গুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে চাই সংসদ অধিবেশনে, তখন এটার ভাগ্যটা কোন দিকে যাবে এইটা আমরা আগাম বলা যাচ্ছে না। তবে এটা সংসদে যখন ইস্যুটা আসবে তখন আমরা বলতে পারবো যে আসলে এটার ভাগ্যটা কী হবে। সেক্ষেত্রে আপনি এই বিষয়টাকে কীভাবে দেখছেন যে বিএনপি 2/3-এরও বেশি মেজরিটি নিয়ে সংসদে রয়েছে, এবং সংসদে যদি এইটি উত্থাপন হয় এবং সেই আলোচনায় যদি বিএনপি মানে এই জায়গাগুলোতে যে জুলাই সনদে বিএনপিও স্বাক্ষর করেছে সেখান থেকে বের হয়ে আসতে চায়, সেক্ষেত্রে কি রাজনৈতিক সংকটের বড় না, তারা বলতেই পারে যে আমরা তো এই বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছি। হ্যাঁ, আমাদের নোট অফ ডিসেন্ট তো আমলে নেওয়া হয় নাই, সুতরাং এটা কেন আমরা আমলে নিব এখন। তাদের পক্ষে যুক্তি আছে, কিন্তু কথা বলার যথেষ্ট সুযোগ আছে। হ্যাঁ, তো আমার মনে হয় যে শুরুর সময়টা হয়তো ভালো যাবে না এই ইস্যুটাকে কেন্দ্র করে সংসদের। সেই জন্য জনাব আমাদের
ভাবী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আসলে আমার মনে হয় যে খুব সুচিন্তিতভাবে তার পদক্ষেপ ফেলতে হবে আর কি শুরু থেকেই। কারণ এটা বোঝা যাচ্ছে যে যেহেতু জামাত এবং এনসিপি একত্রে এই ইস্যুটা তারা সাপোর্ট দিয়ে গেছে আর কি, কারণ তারা এটাকে শুরু থেকেই চাপের মুখে রাখবে সরকারকে, এটা কিন্তু অনুমান করা যায়। আপনি ভাবী প্রধানমন্ত্রীর কথা বললেন যে বিএনপি যেহেতু মেজরিটি নিয়ে সংসদে যাচ্ছে, সেখানে আসলে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। সেখান থেকে উনি এবার প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন এবং দলের নেতৃত্ব সম্পূর্ণভাবে প্রথমবারের মতোই আসলেন। এই যে নতুনত্ব, নতুন চিন্তা, সেই নতুনত্ব আসলে এবার আমরা দেখেছি যে ভোটারদের মধ্যেও নতুন ভোটার অনেক বেশি, তরুণ ভোটার অনেক বেশি। সেখানে এক ধরনের টানাপোড়েনের সৃষ্টি করবে নাকি সম্ভাবনার সৃষ্টি করবে, আপনার কি মনে হয়? না, নতুন চিন্তা তো অলওয়েজ এটা ওয়েলকাম, মানে ওয়েলকাম বাংলাদেশের। আপনি সেটা রাজনীতিতেই হোক অর্থনীতিতেই হোক, তারেক জিয়া তো কিছু যেমন প্রচারণার ক্ষেত্রে তার যে ধরনের নতুনত্ব ছিল, তারপর প্রচারণার ক্ষেত্রে তিনি যে ধরনের টেম্পারমেন্ট শো করেছেন, এখানে তো তার একটা পরিবর্তিত, আমি একেবারে নতুন না বলে আমি যদি বলি যে তিনি একটা পরিবর্তিত ট্রান্সফর্ম, হ্যাঁ, একটা ট্রান্সফর্ম মানুষ হিসেবে ট্রান্সফর্ম তারেক রহমানকে আমরা সামনে কিন্তু দেখেছি প্রচারণার মধ্য দিয়ে। আবার দু একটা আইডিয়া তো উনি নতুনভাবেই আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা তার ফ্যামিলি কার্ডের কথা জানি, কৃষি কার্ডের কথা জানি, তো এইগুলো মানে তিনি তো আসলে মানুষের জন্যই সামনে নিয়ে এসছেন, তো মানুষ এইভাবে তাকে গ্রহণ করেছে। প্লাস তার নেতৃত্বের যে জায়গাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, আমার ধারণা যে উনি খুব পরামর্শ মেনে চলেন, তার একটা ভালো পরামর্শ টিম আছে। এটা কিভাবে আমি প্রমাণ পেলাম, যেমন ধরুন প্রচারণা কিন্তু 22 তারিখ থেকে 7 বা 8 তারিখ পর্যন্ত যে সময়টা ছিল, এই প্রচারণার প্রথম পার্টে কিন্তু আপনার জামাতের আমিরের সাথে তারেক জিয়ার ব্যবধান একেবারেই কম ছিল আর কি, কিন্তু ব্যবধানটা তৈরি হয়েছে কিন্তু শেষ দিকে গিয়া। হ্যাঁ, কখন তৈরি হলো, তারেক জিয়া পটাপট কয়েকটা ইস্যুকে তিনি পিক করে ফেললেন তার বক্তব্যের মধ্যে। তার মধ্যে একটা ছিল শেখ হাসিনার সন্তানদেরকে রাজনীতিতে ফিরিয়ে আনার বিষয়টা, আরেকটা হলো যে আপনার এই যে তিনি যে কী বলে পে স্কেলের বিষয়টা পিক করলেন একেবারে লাস্ট মিনিটে। আমার ধারণা যে এই দুইটা বিষয় সুইং ভোটার টানার ক্ষেত্রে বিএনপির জন্য ম্যাজিকের মতো কাজ করেছে বলে আমি অন্ততপক্ষে জিনিসটা এইভাবে বুঝেছি। আপনি যেহেতু ফ্যাক্টর নিয়ে কথা বললেন, সেখানে আসলে তরুণ ভোটারদের ক্ষেত্রে এবং নারী ভোটারদের একটা বড় আধিক্য এবারে ছিল এবং ভোট কাস্টেও আমরা দেখেছি। সেখানে নারীর যে আসলে সম্মান বা নারীর যে স্বাধীনতা, সেটা আসলে বিএনপিকে জিতিয়ে দেওয়ার ক্ষেত্রে কতটা কাজ করেছে? আমার তো মনে হয় যে এটা একটা মানে সুইং ভোটারদের মধ্যে বিশেষ করে নারীর যে অংশটা, এইটা আমি যদি ভুল না করে থেকে এটা অধিকাংশ ভোটই বিএনপির পক্ষে গেছে বলে আমার মনে হয়। নাহলে যে বিএনপির যে একটা মানে ভূমিধস জয়, এটা কিন্তু আমরা প্রত্যাশা করিনি। বিএনপি জিতবে এটা আমরা জানতাম, কিন্তু এত বড় 2/3 মেজরিটিতে যাবে ওইটা হয়তো আমরা ওইভাবে ভাবি নাই। না ভাবার এটা হয়তো বা এই যে সুইং ভোট টানার ক্ষেত্রে বিএনপি একটা, বিশেষ করে এখানে তারেক জিয়ার ভূমিকাটা ছিল খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয়। তরুণ ভোট এবং সুইং ভোটকে তিনি, তরুণ ভোটারদের একটা বড় অংশ কিন্তু চাকরি প্রত্যাশী, এবং সেখানে বিএনপি তাদের ইশতেহারে বলেছে, তাদের কথার মধ্যে বলেছে যে প্রায় 1 কোটি জব তৈরি করতে চাই। সেটা আসলে কত বড় চ্যালেঞ্জ হবে? দেখেন এটা আসলে মানে এটা তো অবশ্যই 1 কোটি জব চারটিখানি কথা না। 1 কোটি জব তৈরি করতে হলে আপনার মূল জায়গাটা হচ্ছে আপনার জিডিপি বাড়াতে হবে দেশের, মানে দেশের যে মোট অভ্যন্তরীণ উৎপাদন যেটাকে আমরা বলি, ওই উৎপাদন বাড়াতে হবে। হ্যাঁ, এখন ধরেন জিডিপি এখন মানে আমাদের গ্রোথ রেট যেটা জিডিপির মানে উৎপাদন বৃদ্ধির যে গ্রোথ রেট, সেটা 4-5% মধ্যে আছে। এখন এটা যদি আপনি 5% থেকে 7-8% পর্যন্ত না যান এবং সেটা যদি অব্যাহতভাবে সেটা বাড়াইতে না পারেন, তাহলে তো আপনি জব ক্রিয়েট করবেন কীভাবে? সুতরাং আমার মনে হয় ওইটার চাইতে এখানে যদি গুরুত্ব দেন তাহলে ওইটা অটোমেটিক হয়ে যাবে ওনার জন্য।
সেক্ষেত্রে অর্থনৈতিক সংস্কারেরও তো একটা ব্যাপার Definitely অর্থনৈতিক যায় সংস্কারের সামনে। পেছনে, এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা অর্থনৈতিক সংস্কারের নিয়ে কাজ করতেও দেখেছি। সেই ধারাবাহিকতা আসলে কতটা রাখতে হবে বিএনপির জন্য? দেখেন যে অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করেছিল মানে দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে, তারা খুব একটা সফল হতে পারেনি, সফল কিন্তু হয়নি। এবং আমরা ম্যানিফেস্টোতে দেখলাম যে বিএনপি টার্গেট করেছে যে দেশে জিডিপির 25% বিদেশি বিনিয়োগের তারা আকৃষ্ট করার চেষ্টা করবেন। এটা তো আপনার খুবই ভালো প্রস্তাব, হ্যাঁ, কিন্তু এই প্রস্তাবটিকে বাস্তবায়নের ক্ষেত্রে কতগুলো চ্যালেঞ্জ, একদম রিলেটেড চ্যালেঞ্জ আছে। তার মধ্যে একটা তো দুর্নীতি, অবশ্যই দেশে সুশাসন, গুড গভর্নেন্স যদি না ঠিক থাকে। আমি এখানেই প্রশ্নটা করতাম আপনাকে যে হ্যাঁ। সুশাসন এবং প্রাতিষ্ঠানিক সংস্কার হ্যাঁ, সেগুলো কতটা ইম্পর্টেন্ট এবং একদম সেখানে আসলে বেসিক জিনিস। সেখানে বিনিয়োগের বেসিক জিনিসই হচ্ছে আপনার একটা দেশের সুশাসন এবং আপনার কি বলে দুর্নীতির সাথে দুর্নীতি সুশাসনের একেবারে মৌলিক ভিত্তি তো দুর্নীতিমুক্ত দেশ গঠন করা। দেখেন যে সুশাসনটা কত জরুরি, যে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে এখানকার পানির কোয়ালিটি নিয়েও কিন্তু একটা আপত্তি উপস্থাপন করে বিদেশিরা। সুতরাং এখানে পানির যে হাইজেনিক মান, সেটাও কিন্তু আপনার সুশাসনের মধ্যে এসে যাবে। আপনি ঢাকার যদি বায়ু দূষণের কথা বলি, বায়ু দূষণের কথা, হ্যাঁ ডেফিনেটলি সবকিছু মিলিয়ে একটা বড় সেই কঠিনতম ব্যাপারটাকে কিভাবে আসলে মোকাবেলা করবে রাষ্ট্রবিজ্ঞানের সূত্র কি বলে? এটা মোকাবেলা করতে হলে যে আপনাকে মানে সঠিক লোকগুলোকে দিয়ে পলিসি তৈরি করতে হবে আর কি। আপনি যেন তেন মানুষকে দিয়ে মানে পলিসি করতে পারবেন না, যাদের ইন্টারডিসিপ্লিনারি জ্ঞান ভালো, তাই না? আপনি একজন ইঞ্জিনিয়ারকে দিবেন, দায়িত্ব দিবেন, কিন্তু ইঞ্জিনিয়ারিং বিদ্যাই একমাত্র মানে পলিসির জন্য একমাত্র জরুরি না। তিনি যদি পরিবেশ না বুঝেন, সমাজ না বুঝেন, সমাজের মানুষ না বুঝেন, ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট না বুঝেন, তাহলে কিন্তু তিনি সঠিক পলিসিটা নিতে পারবেন না। সুতরাং তারেক জিয়ার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে তার জন্য একটা টিম সিলেকশন করা। মানে মানে সেই টিম সিলেকশনের ক্ষেত্রে তিনি যদি যথেষ্ট মুনশিয়ানার পরিচয় দিতে না পারেন, তাহলে কিন্তু এই অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো ওভারকাম করে আগানো অনেক কঠিন হবে ওনার। টিম সিলেকশনের একদম প্রথম ধাপই তো ধরেন মন্ত্রিপরিষদ গঠন। সেই মন্ত্রিপরিষদের মধ্যে আসলে কি ধরনের টিম প্রত্যাশা করেন? না দেখুন, মানে আপনি একটা ক্যাবিনেটে মানে যারা ফুল ক্যাবিনেট মিনিস্টার থাকে তারা তো তার মানে এই ফুল ক্যাবিনেট মিনিস্টার অলওয়েজ এক্সপিরিয়েন্স পলিটিশিয়ানরাই হবেন, এটাই স্বাভাবিক। 10 ভাগের 1 ভাগ হবেন টেকনোক্রেট, কিন্তু ফুল ক্যাবিনেট মিনিস্টার তারা পলিটিশিয়ানই হবেন। কারণ পলিটিক্সের সাথে পলিসি মেকিংয়ের যদি যোগসূত্র না থাকে, তাহলে পলিসিটা আসলে পাবলিকের জন্য না হয়ে গোষ্ঠীর স্বার্থে চলে যায়। আমরা বিগত সরকারের সময়ের যদি আপনি 2010 সালের যে এনার্জি পলিসিটা যদি দেখেন, তো এই পলিসিটার সাথে যদি পলিটিক্যাল লোকজনের ইনভলভমেন্ট থাকতো, তাহলে এই পলিসিটা ওইভাবে হতো না। যে কারণে এই পলিসিটা হয়ে গেছে একটা বিশেষ গোষ্ঠীর স্বার্থকে সার্ভ করেছে ওই আইনটার মাধ্যমে। এই যে কুইক রেন্টালের নামে যে লুটপাটগুলো হয়েছে, এটা কিন্তু ওই পলিসিগত দুর্বলতা। মানে রাজনীতি এবং রাজনীতিবিদদের যে প্রজ্ঞা, সেটা আসলে রাষ্ট্রর পরিচালনার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সুশাসন নিশ্চিতের জন্য কী ধরনের ভূমিকা রাখে, এবং বিএনপির সেই জায়গায় দীর্ঘ সময় পরে বিএনপি কিন্তু রাষ্ট্রের ক্ষমতার দায়িত্ব নিয়ে আসছেন, সেখানে চ্যালেঞ্জগুলো কোথায় কোথায়? না দেখেন, রাজনীতিবিদরা তো দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে থেকে রাজনীতি করেন। তারা মানুষের চাওয়া পাওয়া, কোন এলাকার মানুষের বৈশিষ্ট্য কীরকম, কোন এলাকার মানুষের চাহিদা কীরকম, এগুলো তো আমলারা বুঝবে না, কারণ আমলারা তো জনগণের সাথে মেশে না। এটা রাজনীতিবিদরাই বোঝে ভালো। সেই জন্যই এই প্রশ্নটা খুব প্রাসঙ্গিক যে ক্যাবিনেট সিলেকশনের ক্ষেত্রে আপনার তারেক জিয়া যেরকম রাজনৈতিক অভিজ্ঞতাকে ওনাকে 1 নম্বর প্রায়োরিটি দিতে হবে, বাট এট দি সেম টাইম ওনাকে চেষ্টা করতে হবে যে প্রতিমন্ত্রী হিসেবে উনি যাকে নেবেন সেখানে যেন একটা আধুনিক জ্ঞানের একটা মিশেল থাকে।
পলিসি মেকিংটা কীভাবে হয় আধুনিক, এই প্রতিমন্ত্রী ফুল মন্ত্রীর মধ্যে যদি এই কম্বিনেশনটা ভালো হয় তাহলে আপনার পলিসি মেকিংটা ভালো হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। হ্যাঁ, তারপরেও ভুল হয়, ভুল হতেই পারে আর কি, তারপরেও ভুল হয় আর কি। আমলাতন্ত্রের এক ধরনের বাড়াবাড়ি রয়েছে, যেটা আসলে রাজনীতিবিদরা কন্ট্রোলের বাইরে চলে যায়। এই চ্যালেঞ্জটা খুব মানে এটা কন্টিনিউয়াস চ্যালেঞ্জ বাংলাদেশের সুশাসনের ক্ষেত্রে। এটা একেবারে চলমান, বহুত আগে থেকে এটা চলমান। তার কারণ হচ্ছে